বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ। আর শরীফ, আপনি জানাবেন যে 12টার দিকে স্থায়ী কমিটির একটি বৈঠক শুরু হয়েছে এবং এখনো কি বৈঠকটি চলমান রয়েছে কিনা, বা পরবর্তী যে সিদ্ধান্তগুলো বৈঠকে নেওয়ার কথা সেগুলো সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? বেলা 12:30টায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল, ঠিক 12:30টাতেই বৈঠক শুরু হয়েছে। 12:25 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তিনি আসেন। আসার পরেই ঠিক 12:30টায় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য, যারা মির্জা আব্বাস থেকে শুরু করে গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ সহ যারা আছেন, মোটামুটি সবাই স্থায়ী কমিটির উপস্থিত আছেন এই বৈঠকে। স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে আসলে খালেদা জিয়ার দাফন জানাজা কখন সম্পূর্ণ হবে বা কবে হবে। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি, আগামীকাল বাদ জোহর সংসদের দক্ষিণ প্লাজা মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের সমাধির ঠিক পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করানো হবে এবং সেখানেই তাকে শায়িত করানোর জন্য এর মধ্যে কিন্তু তার কবর খননের যে কাজ, সেই কাজ চলমান রয়েছে। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়, এই কার্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের ভিড়। ভেতরে তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক চলছে, বাইরে ভিড় নেতাকর্মীরা। তারা বলছেন খালেদা জিয়া আর নেই এমন খবরে আসলে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। এবং নেতাকর্মীদের কিন্তু একটি আশা ছিল যে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া শুধু দেশ, মানুষ এবং গণতন্ত্রের জন্য। ঠিক খালেদা জিয়ার মৃত্যু এমন একটি সময়ে তাদের বক্তব্য হচ্ছে খালেদা জিয়া দেশে গণতন্ত্র পুরোপুরি দেখে যাবেন, খালেদা জিয়া দেখে যাবেন যে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় এসেছে, কিন্তু সেটি হলো না। তারা বলছেন খালেদা জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে ধারণ করে তারা সামনের দিকে এগিয়ে যাবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের তারা তাদের যে কার্যক্রম সেটি পরিচালিত করবেন। পাশাপাশি সামনে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু খালেদা জিয়ার প্রার্থী হওয়ার কথা ছিল 3টি আসনে, কিন্তু অসুস্থতা থাকার কারণে সেখানে বিকল্প হিসেবে প্রতিটি 3টি আসনে কিন্তু বিকল্প মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছিল। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল, আর আজ সকালেই তার মৃত্যুর খবর আসে। আমরা যে বিষয়টি দেখেছি, ভোর 6টায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন এবং স্মৃতিচারণ করতে থাকেন যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তার সাথে দীর্ঘদিন যারা রাজনীতি করেছেন, কাছ থেকে যারা দেখেছেন, তারা নানা স্মৃতিচারণ করেছেন। আমরা যে বিষয়টি দেখছি, এখন গুলশানে বিএনপির যে চেয়ারপারসনের উপদেষ্টার কার্যালয়ের সামনে এসেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি এখন গণমাধ্যমে কথা বলবেন। আমরা একটু সরাসরি তার বক্তব্যে যাওয়ার চেষ্টা করব। যদিও এর আগে এখানে কিছুক্ষণ আগে তিনি কথা বলেছেন গণমাধ্যমে, যে তার মৃত্যুর খবরের পর এভারকেয়ার হাসপাতালে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন কথা বলেছেন, তার জন্য মেডিকেল বোর্ডের যিনি প্রধান ছিলেন তিনিও কথা বলেছেন। সবাই কিন্তু আসলে আবেগ আপ্লুত। এমন একটা মুহূর্ত, যে মুহূর্তে খালেদা জিয়ার যে চলে যাওয়া, এটিকে তারা অপূরণীয় ক্ষতি বলছেন। কারণ দেশের যে রাজনৈতিক সংকট, ক্রান্তি লগ্ন, এই সময়ে খালেদা জিয়ার উপদেশ রাজনীতির জন্য, বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা একটু শোনানোর চেষ্টা করব যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তিনি এখন গণমাধ্যমে কথা বলছেন, তার বক্তব্য একটু শোনানোর চেষ্টা করব। সেই দিনের যে বিষয়টি ছিল, যে আমি যখন যোগদানের পরে বক্তব্য দিচ্ছিলাম, আমি আসলে পলিটিক্যাল বক্তব্য দিয়ে তখন অভ্যস্ত ছিলাম না।
কিন্তু আমি যখন বক্তব্য দিচ্ছিলাম ঠিক তখন আমি একটি জায়গায় এসে আটকে গিয়েছিলাম। আমাদের প্রিয় নেত্রী পাশ থেকে আমাকে ঠিক করে দিলেন। এবং এই যে তার যে দলের নেতা কর্মীদের প্রতি তার যে মাতৃসুলভ যে আচরণ, তার যে ভালোবাসা, তার যে আন্তরিকতা, এটি আসলে বলার অপেক্ষা রাখে। এবং তিনি বাংলাদেশের একজন গণতন্ত্রের আপসীন নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মাতা। তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু নেত্রী ছিলেন, তিনি বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন, বাংলাদেশের গণতন্ত্রের একজন ধারক বাহক ছিলেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি বাংলাদেশের জনগণের সাথে এক কাতারে দাঁড়িয়েছিলেন এবং দীর্ঘ এই গণতান্ত্রিক সংগ্রামে তিনি বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তিনি